ইসরায়েল প্রথমে তুরস্ককে মেসেজ পাঠিয়েছিল যে এখনো সময় আছে, যা করছো বন্ধ করো, কিন্তু তুরস্ক পাত্তাই দিল না। তারপর আমেরিকার মাধ্যমে কথা পাঠানো হলো, তাতেও কোনো কাজ হলো না। ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে ফোন করা হলো, তুরস্ক তখনও সেই একই অ্যাটিটিউড নিয়ে বসে রইল। শেষে ইসরায়েলের ধৈর্য শেষ, তারা বুঝে গেল যে এরা কথায় বুঝবে না, এবার লাঠির ভাষাতেই বোঝাতে হবে। ওদিকে তুরস্কও বেশ বুক ফুলিয়ে বলেছিল, তোমরা যদি এখানে ঢোকো তাহলে আর ফিরে যেতে পারবে না। ইসরায়েলের উত্তরটা ছিল আরো ইন্টারেস্টিং। তারা বলল, আসতে পারবো কিনা সেটা বাদ দাও, আমরা তো আগে থেকেই তোমাকে বলে দিচ্ছি যে কখন আসবো, কোথায় স্ট্রাইক করব, কোন লোকেশনে মারবো, সবকিছু তুমি পুরো প্রিপারেশন নিয়ে বসে থেকো, তারপরেও তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু তুরস্ক এই ব্যাপারটাকে খুব হালকা এবং জোক হিসেবে নিয়েছিল, আর সেই জোকের রেজাল্টেই যে মিলিটারি বেস নিয়ে এত প্রিপারেশন, সেটাকে ইসরায়েলি ফাইটার জেট এমনভাবে বোম করলো যে গোটা জায়গা প্র্যাকটিক্যালি ধুলোয় মিশে গেল। প্রায় 1.5 ঘন্টা ধরে একের পর এক বোম্বিং চললো, অথচ তুরস্কের মিলিটারি সেট আপ সেই সময় এমন কোনো রেজিস্ট্যান্স দেখাতে পারলো না যেটা নিয়ে পরে বুক বাঁচানো যায়। এখন এই পুরো অ্যাটাকের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি, ইসরায়েল কেন এত বড় একটা অ্যাকশন নিল, আর তুরস্ক এত বড় বড় কথা বলার পরেও ইসরায়েলের সামনে এসে কেন বারবার হেল্পলেস হয়ে পড়ে, সবকিছুই বিস্তারিত জানবো। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটিকে একটু লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ঘটনাটির শুরু মোটামুটি 1 মাস আগে। ইসরায়েলের কাছে ইন্টেলিজেন্স আসে যে সিরিয়ায় তুরস্কের বর্ডারের কাছাকাছি আবু আল দুহুর বেসে হঠাৎ অস্বাভাবিক অ্যাক্টিভিটি শুরু হয়েছে। এই বেস আগে আমেরিকা এবং রাশিয়াও ব্যবহার করেছে, পরে জায়গাটা খালি হয়ে যায়। কিন্তু হঠাৎ স্যাটেলাইট ইমেজে দেখা গেল সেখানে হেভি কনস্ট্রাকশন, মুভমেন্ট, ইকুইপমেন্ট সবকিছু খুব দ্রুত বাড়ছে। ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ তখন স্যাটেলাইট ইমেজ দেখে বসে থাকেনি, গ্রাউন্ড লেভেল কনফার্মেশনের জন্য নিজেদের লোক পাঠানো হয়। প্রায় 1 সপ্তাহ ধরে জায়গাটার উপর নজর রাখার পর তাদের অ্যাসেসমেন্ট দাঁড়ায় যে এর পেছনে তুরস্ক রয়েছে। তুরস্ক সেখানে বড়সড় মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে আর ডিফেন্স সিস্টেমও হেভি বসাচ্ছে। এর সাথে অ্যান্টি এয়ারক্রাফট গান ডিপ্লয় করার প্রিপারেশন চলছে। আরও বিভিন্ন স্ট্রাকচার তৈরি হচ্ছে যাতে ভবিষ্যতে তুর্কিশ ফোর্স সেখানে কমফোর্টেবলি ডিপ্লয় করা যায়। তুরস্ক সেখানে হয়তো ভেবেছিল যে কাজটা এমনভাবে করা যাবে যে ইসরায়েল বুঝতেই পারবে না আর একসময় সারপ্রাইজ দেওয়া যাবে। কিন্তু সমস্যা হলো, ইসরায়েলের চোখ এড়িয়ে এই ধরনের কাজ করা এতটাও ইজি ছিল না। এখন প্রশ্ন যে একটা বেস সিরিয়ায় তুরস্কের বর্ডারের কাছে, সেটা নিয়ে ইসরায়েল এত মাথা ব্যথা করছে কেন? এর কারণ যে লোকেশনটা খুব মিস্টিরিয়াস। আবু আল দুহুর তুরস্কের সীমান্তের কাছে হলেও জিওগ্রাফিক্যাল এবং মিলিটারি পার্সপেক্টিভ থেকে দেখলে ভবিষ্যতে তুরস্ক ইসরায়েল কনফ্লিক্ট হলে এই লোকেশন ইসরায়েলের জন্য সিরিয়াস হেডেক হয়ে উঠতে পারে। ধরুন আগামী দিনে তুরস্ক এবং ইসরায়েলের সরাসরি যুদ্ধ হলো, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে যে ধরনের লং রেঞ্জ এয়ার স্ট্রাইক করেছে সেই ধরনের অপারেশন তুরস্কের বিরুদ্ধে করতে চায়, তাহলে এই বেস সামনে একটা অ্যাডভান্স ওয়ার্নিং ফোর্ট্রেসের মতো কাজ করতে পারে। ইসরায়েলি ফাইটার জেট কোন ডিরেকশন থেকে আসছে, কখন আসছে, কি ধরনের মুভমেন্ট হচ্ছে, র্যাডার নেটওয়ার্ক দিয়ে তার আগাম সিগন্যাল তুরস্ক পেয়ে যেতে পারে। মূলত সেই কারণেই সেখানে র্যাডার এবং এয়ার ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ হচ্ছিল। কিন্তু ইসরায়েল এটাকে থ্রেট হিসেবেই দেখেছে। তাই প্রথমে তুরস্ককে মেসেজ দেওয়া হয় যে এই কাজটা বন্ধ করো, কারণ এটা একটা আননেসেসারি এসকেলেশন, আর তোমরা যদি 1 ধাপ এগোও আমরাও 10 ধাপ এগোনোর প্ল্যান রাখছি। তুরস্ক পাত্তাই দিল না। এরপর ইসরায়েল স্যাটেলাইট এভিডেন্স এবং ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট আমেরিকার সামনে তুলে ধরলো। ন্যাটোর গুরুত্বপূর্ণ দেশগুলিকেও জানানো হলো মোটামুটি এই ভাষায় যে দেখুন তুরস্ক এখানে কি করছে, আগামী দিনে আমরা যদি এর জবাব দিই তখন আবার দৌড়ে এসে মাঝখানে রেফারি হতে যাবেন না। বিষয়টা দেখে আমেরিকা এবং কিছু নাটো কান্ট্রিও কনসার্ন হয়। তারাও ডিপ্লোম্যাটিক কানেকশন ব্যবহার করে তুরস্ককে বোঝানোর চেষ্টা করে যে এটা কমপ্লিটলি আননেসেসারি এসকেলেশন, এই পথে যাওয়ার কোনো দরকার নেই। তুরস্ক সেখানেও ইগনোর করে। তারপরেও ইসরায়েল সঙ্গে সঙ্গে বোম নিয়ে ছুটে যায়নি। তারা তুর্কি ইসরায়েল ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে আরেকবার ডাইরেক্ট ওয়ার্নিং দেয়। মজার ব্যাপার হচ্ছে পাবলিকলি তুরস্ক ইসরায়েলকে নিয়ে যতই আগুন ঝরাক না কেন, দুই দেশের ডিপ্লোম্যাটিক কন্ট্যাক্টটা পুরোপুরি উধাও হয়ে যায়নি। সেই চ্যানেল ব্যবহার করেই এরদোগান প্রশাসনের ডিপ্লোম্যাটসদের বোঝানো হলো যে এই ডেভেলপমেন্টটা বন্ধ করো। কিন্তু তুরস্কের কনফিডেন্স তখন অন্য লেভেলে। সম্ভবত তাদের ক্যালকুলেশনটা ছিল যে আমরা ন্যাটো মেম্বার, ইসরায়েল আমাদের আর কি করবে। সেই কনফিডেন্সের জন্যই তারা ওয়ার্নিংটা উড়িয়ে দিল। তারপর ইসরায়েল বুঝে গেল যে কথায় কাজ হচ্ছে না। এদিকে নাটোকে ইনফর্ম করা হয়েছে, আমেরিকাকে জানানো হয়েছে, এভিডেন্স দেখানো হয়েছে আর ওয়ার্নিংও দেওয়া হয়েছে। অর্থাৎ পরে যদি কেউ এসে নাটক করে যে হঠাৎ তুরস্ককে মারলে কেন, সেই রাস্তা এখন নেই। এরপর রিপোর্টেডলি একটি নির্দিষ্ট স্ট্রাইক উইন্ডো ঠিক করা হয়। আর অবিশ্বাস্য ব্যাপার হলো তুরস্ককেও সেই টাইমিং সম্পর্কে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়। অর্থাৎ ইসরায়েলের মেসেজ ছিল অনেকটা এরকম যে এই সময় আমরা আসবো আর তোমাদের এয়ারবেসটাকেই ভেঙে দিয়ে চলে যাবো, তোমরা যা পারবে করে নাও। তুরস্কের মনে হলো যে এটা হয়তো ব্লাফ বা নয়তো কোনো সাইকোলজিক্যাল প্রেশার। উল্টে তারা বলল যে যদি এখানে আসো তাহলে
তাহলে ফিরে যেতে পারবে না। আর এরপর চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। গত সপ্তাহের শেষের দিকে ইসরায়েলি ফাইটার এয়ারক্রাফট উড়ল এবং আবু আল দুহুর এয়ারবেসের ওপর স্ট্রাইক শুরু হলো। অ্যাটাকটা একেবারে হয়নি, মোট 4টি ওয়েভে অপারেশন চালানো হয়। প্রথম ওয়েভে ফাইটার এয়ারক্রাফট এসে রানওয়ে টার্গেট করে। প্রথম কাজই ছিল বেসের অপারেশনাল ক্যাপাবিলিটিকে ক্রিপল করা। দ্বিতীয় ওয়েভে ফোকাস করা হয় তুর্কিশ এয়ার ডিফেন্স মেকানিজমের ওপর, অর্থাৎ যে ব্যবস্থা দিয়ে ইসরায়েলি এয়ারক্রাফট আটকানোর কথা ছিল সেটাকেই আগে ভেঙে দেওয়া হলো। তৃতীয় ওয়েভে টার্গেট করা হয় সেই ইনফ্রাস্ট্রাকচার এবং স্ট্রাকচার যেগুলি তুর্কিশ সোলজার ও মিলিটারি ডিপ্লয়মেন্টের জন্য তৈরি হয়েছিল। আর ফোর্থ ওয়েভ যেখানে এয়ারবেসের ওপর ম্যাসিভ বম্বিং হয়। 4 দফা স্ট্রাইকের পর গোটা ইনস্টলেশনটার অবস্থা এমন করা হয় যে বহুদিন ধরে বানানো প্রিপারেশন একদিনে মাটিতে মিশে যায়। তুরস্কের মিলিটারি প্ল্যানিং এ একটা ব্রুটাল ধাক্কা দেওয়া হলো। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো তুরস্ক পাবলিকলি খুব বেশি শব্দ করলো না, কারণ পুরো এয়ারবেস ডেভেলপমেন্টটাই খুব সাইলেন্টলি তৈরি হচ্ছিল। তুরস্ক চায়নি যে গোটা পৃথিবীর শুরু থেকেই জানুক যে সিরিয়ার ভেতরে তারা এমন একটা স্ট্র্যাটেজিক মিলিটারি সেটআপ বানাচ্ছে। এখন নিজেরাই যদি চেটিয়ে বলে যে ইসরায়েল এসে আমাদের সিক্রেট বেস উড়িয়ে দিয়েছে, তাহলে প্রথম প্রশ্ন হবে যে সিক্রেট বেসটা বানাচ্ছিল কেন। তাই মার্কেও মুখ খুললে উল্টে আরো এম্বারাসমেন্ট হবে, তাই জন্য তারা মুখই খুলছে না। এখনো পর্যন্ত কতজন তুর্কিশ সোলজার মারা গেছে বা আদৌ ক্যাজুয়ালিটি কতটা হয়েছে সেই বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাবলিকলি আসেনি। সবকিছু চেপে রাখার এই টেকনিকটা দেখে মনে হচ্ছে পাকিস্তানি মিলিটারি এস্টাবলিশমেন্টের সঙ্গে ওঠা বসা করতে করতে অন্তত এই স্কিলটা তুরস্ক খুব ভালোই শিখেছে। এম্বারাসিং সিচুয়েশন হলে ইনফরমেশনকে কন্ট্রোল করো। অন্যদিকে ইসরায়েল নিজেদের স্ট্রাইক নিয়ে লুকোচুরি করেনি, তারা জানিয়েছে যে এয়ারবেসকে টার্গেট করা হয়েছে। সঙ্গে তুরস্ককে ওয়ার্নিংও দেওয়া হয়েছে ভবিষ্যতে আবার এই ধরনের মিলিটারি পজিশনিং করার আগে যেন দুবার ভাবে, না হলে পরে স্ট্রাইক আরো বড় হতে পারে। এখন আপনার প্রশ্ন লজিক্যাল যে ঠিক আছে তুরস্ক সেটা বানাচ্ছিল, ইসরায়েল সেটা অপোজ করেছে, কিন্তু বেস তো সিরিয়ার মাটিতে, তাহলে সিরিয়া কি করছিল? ওখানে তো সিভিল ওয়ারের ইন্টেন্সিটি আগের তুলনায় কমেছে। সমস্যা হলো সিরিয়া এখনো পলিটিক্যালি এবং মিলিটারিলি খুব দুর্বল। বহু বছরের সিভিল ওয়ার দেশটাকে এমন অবস্থায় নিয়ে গেছে যে প্রতিবেশী একাধিক দেশ বিভিন্ন বর্ডার রিজিয়নে নিজের ইনফ্লুয়েন্স বা কন্ট্রোল তৈরি করে রেখেছে। ইসরায়েলের ক্ষেত্রে গোলান হাইটসের বিষয়টি রয়েছে। অন্যদিকে তুরস্ক সিরিয়া বর্ডার বরাবর বহু এলাকায় দীর্ঘদিন ধরে মিলিটারি প্রেজেন্স এবং কন্ট্রোল বজায় রেখেছে। কয়েকশো কিলোমিটার জুড়ে বিভিন্ন জোনে তুর্কিশ ইনফ্লুয়েন্স রয়েছে। এই এয়ারবেসটাও এমন এক রিজিয়নের মধ্যে পড়ে যেখানে তুর্কিশ মিলিটারি ইনফ্লুয়েন্স শক্তিশালী, এবং সিরিয়ার নিজেরও ইন্টারেস্ট হচ্ছে বিদেশি মিলিটারি প্রেজেন্স ধীরে ধীরে সরানো, কারণ তারা কখনো চাইবে না যে একদিকে ইসরায়েল আর অন্যদিকে তুরস্ক এসে তাদের মাটিকেই বক্সিং রিং বানিয়ে নিক। এই কারণেই স্ট্রাইকের আগেই সিরিয়ান সাইটকে জানানো হয়েছিল যে ওই লোকেশনে অপারেশন হবে, আননেসেসারি রিয়াকশন না দেখানোই ভালো। ফলে সিরিয়াও খুব একটা ইন্টারফেয়ার করেনি। এক অর্থে এখানে তাদের ইন্টারেস্টও ইসরায়েলের অ্যাকশনের সঙ্গে টেম্পোরারিলি মিলে যাচ্ছিল, কারণ তুর্কিশ মিলিটারি সেটআপ যদি ওই এলাকা থেকে সরে যায় তাহলে ভবিষ্যতে সিরিয়ান ফোর্স আবারও নিজেদের টেরিটরিতে কন্ট্রোল বাড়ানোর সুযোগ পাবে। কিন্তু তুরস্কের জন্য ধাক্কাটা শুধু একটা এয়ারবেস হারানো নয়, তাদের ডিফেন্স লেয়ার নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটাও নয়। সবথেকে বড় হিউমিলিয়েশন হচ্ছে পাওয়ার প্রজেকশনের জায়গায়, কারণ এই স্ট্রাইক দিয়ে ইসরায়েল তুরস্ককে এসেনশিয়ালি একটা মেসেজ দিচ্ছে যে তুমি নিজেকে যতটা উঁচু জায়গায় ভাবছো, বাস্তবে তুমি কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই। তুরস্ক যতই বড় বড় ডায়ালগ দিক, ইসরায়েল দেখাতে চেয়েছে যে প্রয়োজন পড়লে তারা লোকেশন চুজ করবে, টাইমিংও চুজ করবে এবং তাদের ধরে ধরে মারবে। এখানে আরেকটা মিথও ভাঙে। ভারত এবং কচিকাচরা তুর্কি ফ্যান মাঝে মধ্যে একটা ডায়ালগ দেয় যে তুরস্কের কিচ্ছু করা যাবে না ভাই, ওদের পেছনে তো নাটো আছে। তুরস্কের অনেক অ্যানালিস্ট একই কথা বলে, পাকিস্তানের অনেক কমেন্টেটারও ন্যাটো কার্ড ঘুরিয়ে ফিরিয়ে দেখায়। কিন্তু ন্যাটো মেম্বারশিপ কোনো ম্যাজিক্যাল শিল্ড নয় যে তুরস্ক যা ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে আমেরিকা ইউরোপ ফাইটার জেট নিয়ে বডিগার্ড হয়ে এসে দাঁড়াবে। হ্যাঁ, এটা ঠিক যে ন্যাটোতে তুরস্কের প্রভাব রয়েছে, বিশেষ করে ব্ল্যাক সি, রাশিয়া রিজিয়নাল জিওগ্রাফি, মিলিটারি অ্যাক্সেস সব মিলিয়ে। ইউরোপ নিজেকে সিকিউরিটি আর্কিটেকচারের জন্য তুর্কিকে দরকার মনে করে, কিন্তু তার মানে এই নয় যে আঙ্কারা রিজিয়নাল অ্যাডভেঞ্চার করতে গেলেই ওয়াশিংটন, প্যারিস, বার্লিন সবাই চোখ বন্ধ করে তার পাশে দাঁড়াবে। এই ডিস্টিংশনটাই অনেকের মাথায় ঢোকে না। তাই ন্যাটো মেম্বারশিপ দেখিয়ে তুরস্ককে যে আনবিটেবল সুপার পাওয়ার হিসেবে প্রজেক্ট করা হয়, বাস্তব মিলিটারি ইকুয়েশন এরকম নয়। আর তুরস্কের সমস্যা এখানেই যে নিজের অ্যাকচুয়াল যে পাওয়ারটা তার থেকে অনেক বেশি তারা প্রজেক্ট করে। ফলে সোজা কথায় পকেটে 4 আনা কিন্তু হাঁটাচলা এমন যেন 8 আনার মালিক। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা যদি এই বিষয়ে আরো কিছু তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।